আসসালামু আলাইকুম সবাইকে। এই পর্বে আমরা পড়ব প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস 'জনম জনম' এর দ্বিতীয় অংশ। আশা করছি সাথেই থাকবেন। ৪ হিরুকে ঘণ্টাখানিক ধরে একতলা থেকে টিনের ঘরের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। এই ১ ঘণ্টায় বাড়ির কাছাকাছি এসে কয়েকবার তীক্ষ্ণ শিস দিয়েছে। দুবার ইটের টুকরো টিনের চালে ফেলেছে। এসব হচ্ছে দৃষ্টি আকর্ষণের চেষ্টায় কোনো ফল হচ্ছে না। কেউ বেরোচ্ছে না বা জানালা দিয়ে উকি দিচ্ছে না। বাড়িটা ইসমাইল সাহেবের। ইসমাইল সাহেব মিরপুর কৃষি ব্যাংকের ক্যাশিয়ার। তার ৬ মেয়ে। এই ৬ মেয়ের তৃতীয় জনের নাম অ্যানা। অ্যানা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এখন রেজাল্টের জন্য অপেক্ষার কাল চলছে। হিরুর শীষ এবং চালে ঢিল সবই এনার উদ্দেশ্যে। তৃতীয় দফায় ঢিল এবং শীষ দেওয়ার সঙ্গে সঙ্গে বাসার ঘরের একমাত্র খোলা জানালাটাও বন্ধ হয়ে গেল। হিরু চাপা গলায় বলল, হারামজাদি। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এনার কাণ্ডকারখানা সে বুঝতে পারছে না। হারামজাদি আজ বেরোচ্ছে না কেন? বাবা বাসায় আছে নাকি? হিরু রাস্তার পাশে দাঁড়িয়ে পরপর ৩টা স্টার সিগারেট খেল। বুক পকেটে একটা বিদেশি 5-5 আছে। সে ঠিক করে রেখেছিল অ্যানা বের হলে এটা ধরাতে হবে। এখন মনে হচ্ছে হারামজাদি বেরুবে না। অবশ্যই তার কোনো দোষ নেই। ছোট লোক বাপ হয়তো ঘরে বসে আছে। এই ছোট লোক প্রায় অফিস কামাই করে ঘরে বসে বসে ঝিমায়। যার ৬টা মেয়ে এবং ৭ নাম্বার মেয়ে স্ত্রীর পেটে বড় হচ্ছে, তার ঝিমানো ছাড়া গতি কি? হিরু কয়েকবার দেখেছে অ্যানার মাকে। রোগা কাঠি, শেওড়া গাছের ডালে এলো চুলে বসে থাকলে এ মহিলাকে বেশি মানাতো। তা না করে কল্যাণপুরের একটা টিনের চালে বাস করেন এবং ভাঙা গলায় সারাক্ষণ ৬ কন্যাকে বকাঝকা করেন। হিরু নিজেও একবার বকা খেয়েছে। এনাদের বসার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে সে একবার ছোট করে শীষ দিতেই এই মহিলা জানালা দিয়ে মুখ বের করে বললেন, এই ছেলে, তুই কি চাস? হিরু হতভম্ব। এই যুগে তার বয়সী কোনো ছেলেকে কেন মেয়ের মাঝে তুই করে বলতে পারে তা সে কল্পনাও করেনি। সে এতই অবাক হলো যে মুখ দিয়ে কথা বেরোল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ভদ্রমহিলা তার ভাঙা গলায় দ্বিতীয়বার বললেন, কি চাস তুই? রোজ জানালার সামনে শীষ, জিভে টেনে ছিঁড়ে ফেলবো। হিরু থতমত খেয়ে বলল, কিছু চাই না ম্যাডাম, একটা অ্যাড্রেস খুঁজছি। 17/3 ইকবাল সাহেবের বাসা। এটা কি ইকবাল সাহেবের বাসা? ভদ্রমহিলা খট করে জানালা বন্ধ করে দিলেন। হিরুর প্রায় ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা। এ কি যন্ত্রণা! এই বাড়ির মেয়েগুলো হয়েছে মায়ের মতো। সবকটা মেয়ে পুরুষদের মতো গলায় কথা বলে, চেহারাও পুরুষদের মতো, হাবভাবও সেই রকম। হিরু যে এদের একজনের জন্য রোজ কতটা সময় নষ্ট করে, এতে এদের কৃতজ্ঞ থাকা উচিত। হিরুর ধারণা নর্মাল পদ্ধতিতে এদের একটারও বিয়ে হবে না। প্রেম করে যদি 2-1টা পার পায়, অথচ বাপ মা এই জিনিসটাই বুঝছে না। এনার বাবা ইসমাইল সাহেবের কাজকর্ম জেলের সুপারিনটেন্ডেন্টের মতো। যতক্ষণ বাসায় থাকবেন কোনো মেয়ে ঘর থেকে বেরোতে পারবে না, উকি ঝুঁকি দিতে পারবে না, ঘরের জানালা বন্ধ থাকবে। আজকের লক্ষণও সেরকম। হিরু ঠিক করলো মিরপুর গিয়ে দেখে আসবে ভদ্রলোক অফিসে আছে নাকি ছুটি নিয়ে বাসায় বসে আছে। যদি অফিসে না গিয়ে থাকে তাহলে তো কিছু করার নেই, আর যদি দেখা যায় ভদ্রলোক অফিসে আছেন তাহলে আরেকটা অ্যাটেম্প্ট নেওয়া যায়। এত সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক না। ভদ্রলোক অফিসেই আছে, বিশাল চেহারা, ব্যাঙের চোখের মতো বড় বড় চোখ, কচকচ করে পান খাচ্ছে। হিরু মনে মনে বলল, খা বেটা খা, আর প্রতি বছর একটা করে মেয়ে পয়দা কর। বলেই হিরুর মনে হলো বলাটা ঠিক হলো না। তার শ্বশুর হবার একটা ক্ষীণ সম্ভাবনা এই কোলা ব্যাঙের আছে। হবু শ্বশুর সম্পর্কে এরকম মন্তব্য করা ঠিক না। শ্বশুরদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা থাকা দরকার। তবে এই লোক তার শ্বশুর হলেও বিপদ আছে। ঈদের দিন কোলাকুলি করতে হবে। হিরু একটা রিক্সা নিল। মিরপুর থেকে কল্যাণপুর ফেরার এই সময়টা বাসে গাদাগাদি ভিড় থাকে। এনার সঙ্গে দেখা হবে ভেবে ইস্ত্রি করা শার্টটা পরে এসেছে। চাপাচাপিতে শার্ট ভর্তা হয়ে যাবে। রিক্সা ভাড়ায় বাড়তি টাকা চলে যাচ্ছে। উপায় আর কি? এনার সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের নয়, 2.5 মাসের মতো। পরিচয় পর্বটা খারাপ না। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। হারু মিরপুর রোডে এসে দাঁড়িয়েছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। বছর 3-4 আগে এই সময় মেয়েদের স্কুলে নকল সাপ্লাই করত। বয়সের কারণে এটা এখন মানায় না। তবু পরীক্ষার সময় গম্ভীর মুখে একবার ঘুরে আসে। অনেক দিনের অভ্যাস, চট করে ছাড়া মুশকিল। হিরো ভাবছিল কোনো স্কুলে যাবে। আশপাশের সবকটা সেন্টারই ঘুরে দেখা দরকার। রোজ রোজ একই সেন্টারে যাবার কোনো মানেই হয় না। এইরকম যখন তার মনের অবস্থা, তখনই এনাকে তার চোখে পড়ল। বেচারি রিক্সা পাচ্ছে না, কোনো রিক্সা নেই। যাও আছে যাত্রী বোঝাই। মেয়েটা ছোটাছুটি করছে রিক্সার জন্য। ব্যাপারটা দেখতে হিরুর বেশ মজাই লাগছে। মেয়েটা দারুণ ভয় পেয়েছে। তার হাত থেকে একসময় জ্যামিতি বক্স পড়ে গেল।
চাঁদা, কম্পাস এসব ছড়িয়ে পড়ল চারদিকে। সে বসে বসে এসব তুলছে এবং চোখ মুছছে। একটা রিক্সাওয়ালাকে পাওয়া গেল। সে 10 টাকা ভাড়া চায়। মেয়েটার সঙ্গে বোধহয় 10 টাকা নেই। সে অনুনয় বিনয় করছে 7 টাকায় যাবার জন্য। হিরুর এতক্ষণ বেশ মজায় লাগছিল। এখন খানিকটা খারাপ লাগলো। সব এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে একজন করে আত্মীয় স্বজন থাকে। ও যাচ্ছে একা এবং সঙ্গে 10 টাকাও নেই। হিরু তখন এগিয়ে গেল। গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বলল, খুকি, আমার কাছ থেকে 10 টাকা নিয়ে নাও। একসময় দিলেই হবে। আমি এই দিকেই থাকি। মেয়েটি শীতল চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার কাছে টাকা আছে, আর যদি নাও থাকে আপনার কাছ থেকে কেন নেব? হিরু হতভম্ব। নিজেকে সামলে নিতে সময় লাগলো। মেয়েটি বলল, 5 টাকা ভাড়া হয়, আমি শুধু শুধু কেন তাকে 10 টাকা দেব? তা তো বটেই, তবে দেরি হচ্ছে না? হোক দেরি। তোমার কোন স্কুলে সিট পড়েছে? মেয়েটি জবাব না দিয়ে বিদ্যুৎ বেগে এগিয়ে গেল। একটা বাস এসে থেমেছে। বাসে যথেষ্ট ভিড়। বাস স্ট্যান্ডেও অপেক্ষমান ছোটোখাটো জনতা। মেয়েটি সেই ভিড় কাটিয়ে বাসে উঠে পড়ল। দূর থেকে হিরো মনে মনে বলল, সাবাস। বলেই তার খেয়াল হলো যে তার পকেট ফাঁকা, 1 টাকাও নেই। মেয়েটি যদি তখন বলতো, দিন 10টা টাকা, তাহলে উপায়টা কি হতো? মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগলো না। দেখা হলে সে কথা বলে। হিরো ঘুরিয়ে ফিরিয়ে 2-একটা রোমান্টিক কথাও বলেছে। তেমন কোনো রিয়াকশন অবশ্যই তাতে বোঝা যায়নি। তার মধ্যে একটা ডায়লগ ছিল এরকম, আজ তো তোমাকে খুবই সুন্দর লাগছে। মেয়েটি হেসে ফেলে বলেছিল, শুধু শুধু ডাহা মিথ্যা বলেন কেন? যে সুন্দর না তাকে সুন্দর বললে খুব খারাপ লাগে, এটা আপনি জানেন? মেয়েটার এইটাই হচ্ছে একটা সমস্যা, ফটফট করে কথা বলে, বেশি চালাক। মেয়ে ছেলের বেশি চালাক হওয়া ঠিক না। হিরোইনাদের বাসার ঠিক সামনে রিক্সা থেকে নামলো। রিক্সায় আস্তে আস্তে সে ঠিক করে রেখেছে এনাদের বসার ঘরের জানালার কাছাকাছি দাঁড়িয়ে কয়েকবার কাশবে। যক্ষা রোগীর কাশি না, ভদ্র কাশি, যাতে এনা ভেতর থেকে শুনতে পায় এবং বের হয়ে আসে। হিরোকে কাশতে হলো না। সে দেখলো এনা বাসার সামনের দোকান থেকে কি যেন কিনছে। এদের বাড়িতে কোনো কাজের লোক নেই বলে দোকানের টুকিটাকি বাজার মেয়েদেরকেই করতে হয়। হিরু এগিয়ে গেল। এনা 8 কেজি চিনি কিনেছে। হিরু গম্ভীর মুখে দোকানদারকে বলল, পাল্লাটা ঠিকমতো ধরেন ভাইজান। পাল্লায় ফের আছে? নগদ পয়সায় পাবলিক জিনিস কিনবে আর আপনি পাবলিককে ঠকাবেন, তা তো আর হয় না। এনা বলল, নগদ পয়সায় কিনছি না, বাকিতে কিনছি। বলেই হিরুকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চিনির ঠোঙ্গা হাতে নিয়ে রাস্তা পার হয়ে গেল। যেন হিরুকে সে চেনে না, যেন হিরু রাস্তার একটা ছেলে। হিরু মনে মনে বলল, হারামজাদি। তার মন খারাপ হয়ে গেল। আজ দিনটাই তার জন্য খারাপ। হাতটাও পুরোপুরি খালি। যে সামান্য কিছু টাকা ছিল তার সবটাই রিক্সা ভাড়ায় চলে গেছে। সখানে টাকা সঙ্গে না থাকলে কেমন যেন অস্থির অস্থির লাগে। কোথায় টাকা পাওয়া যায়? হিরু দ্রুত চিন্তা করতে লাগলো। ঢাকায় ধার চাওয়ার মতো আত্মীয় স্বজন কে কে আছে যাদের কাছ থেকে এখনো ধার চাওয়া হয়নি? তেমন কারো নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তবে উত্তর শাহজাহানপুরে দুঃসম্পর্কের এক মামা আছেন, তার কাছে যাওয়া যায়। তবে ভদ্রলোকের নিজেরই দিন আনি দিন খায় অবস্থা। ধার চাইতে গিয়ে কোন বিপদে পড়তে হয় কে জানে। হিরু জমা করে রাখা বিদেশি সিগারেটটা বের করলো। জমা করে রাখার কোন অর্থই হয় না। সে সিগারেট ধরিয়ে 2 টান দিয়েছে, তখনই দেখা গেল এনা আবার আসছে এবং তার কাছেই যে আসছে এটাও নিশ্চিত। হিরু ঠিক করে রাখলো কোনো কথা বলবে না। যে মেয়ে তাকে অপমান করে, দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যায়, তার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। এনা এসে হিরুর সামনে দাঁড়িয়েছে। মেয়েটিকে হিরুর সত্যি সত্যি সুন্দর লাগছে। যতই দিন যাচ্ছে মেয়েটা ততই কি সুন্দর হচ্ছে? তা কেমন করে হয়? এনা বলল, এরকম বিশ্রী করে সেচ দিচ্ছিলেন কেন? কতবার না বললাম এরকম করবেন না? আর ছাদে ঢিল মারলেন কেন? এইসব কি? কথা না বলার প্রতিজ্ঞা টিকল না। হিরু বলল, মন মেজাজ খুব খারাপ, মাথা ঠিক নাই। কি করতে কি করি? মাথা ঠিক নাই কেন? আর বলো না, ছোট ভাই মিসিং হয়ে গেছে। দৌড়াদৌড়ি ছোটাছুটি সব তো আমারই করতে হয়। বড় ছেলে হবার বিরাট যন্ত্রণা। আপনার ছোট ভাই হারিয়ে গেছে নাকি? পালিয়ে গেছে। যাকে বলে। হিরু থেমে গেল। সে পালিয়ে গেছে ইংরেজি বলতে চেয়েছিল, বলতে পারছে না, কারণ পালিয়ে গেছে ইংরেজি তার জানা নেই। এনা বলল, পুলিশের খবর দিয়েছেন? না, পুলিশে হবে না, পীর সাহেবের কাছে যেতে হবে। কলতা বাজারের পীর। জিন সাধনা আছে, আমার সাথে খুবই খাতির, অত্যন্ত স্নেহ করেন। এনা বলল, আপনাকে স্নেহ করেন? আপনাকে স্নেহ করার কি আছে? হিরুর বিস্ময়ের সীমা রইল না। এই মেয়ে বলে কি? কষে একটা চট দিতে ইচ্ছা করছে। যেসব চমৎকার কথা বলে হিরু এসেছিল তার সবই এলোমেলো হয়ে গেল। হিরু বলল, যাই তাহলে। আচ্ছা, দিন 15 দেখা হবে না,
ঢাকার বাইরে যাচ্ছি, বিজনেসের ব্যাপার। যান, বিজনেস করে আসুন। তোমার ঠিকানাটা লিখে দাও, যদি সময় পায় একটা চিঠি ফিটি ছেড়ে দেবো। চিঠি দিতে হবে না, বাবা জানলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। হিরুর মনটাই খারাপ হয়ে গেল। মন খুব বেশি খারাপ হলে সে সাধারণত পীর সাহেবের কাছে যায়। আজ তাও যাওয়া যাবে না, হাত একেবারে খালি। পীর সাহেব টাকা পয়সা কিছুই নেন না, তবে বিদেশি সিগারেট দিলে খুশি হন। এক প্যাকেট বেনসনের দাম কম করে হলেও 50 টাকা। এ টাকাটা সে কোথায় পাবে? হিরু ভেবে পেল না তার এবং এনার ব্যাপারটা সে পীর সাহেবকে বলবে কি বলবে না। লজ্জা লজ্জা করে, তবে একবার বলে ফেললে চিরজীবনের জন্য নিশ্চিন্ত। তাছাড়া টুকুর জন্য যাওয়া দরকার। হারানো মানুষ বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে পীর হচ্ছে 1 নম্বর। পীর সাহেবের 11টা জিন আছে, জিন মারফত খবর পান। হিরু খালি হাতে পীর সাহেবের সন্ধানে রওনা হলো। 5। টুকু পার্কের একটি বেঞ্চিতে শুয়ে আছে। তার সমস্ত শরীরে এক ধরনের আরামদায়ক আলস্য, শুধু মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এইসব হচ্ছে প্রবল জ্বরের লক্ষণ। সে বুঝতে পারছে তার গায়ে জ্বর, অনেকখানি জ্বর। জ্বরের জন্যই শ্রাবণ মাসের পরন্ত দিনের রোদ তার কাছে এত আরামদায়ক মনে হচ্ছে। রোদটা আরেকটু কড়া হলে ভালোই হতো, শীত শীত ভাবটা দূর হতো। টুকু চোখ মেলল। আকাশ অনেকখানি নিচে নেমে এসেছে। সকালে প্রথম যখন জ্বরের ভাবটা সে টের পেল, তখন থেকেই সে লক্ষ্য করছে আকাশ ক্রমেই নেমে আসছে। বাসায় যখন জ্বর আসতো তখনও এমন হতো, মনে হতো ছাদটা নিচে নেমে এসেছে। এখন মাথার ওপর ছাদ নেই, চকচকে আকাশ। সে আকাশ এত দ্রুত নিচে নামছে যে তার ভয় করছে। টুকু চোখ বন্ধ করে ফেলল। আজ নিয়ে 2 দিন সে পানি ছাড়া কিছুই খায়নি। ইচ্ছা করলে খেতে পারত। তার পকেটে 17 টাকা আছে, এই জীবনের পুরো সঞ্চয়। এ টাকা সবটাই সে পেয়েছে তিথির কাছ থেকে। যতবার সে তিথিকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গেছে, ততবারই বাসে উঠবার আগে হাত ব্যাগ খুলে তিথি তাকে একটা টাকা দিয়ে বলেছে, নে, রেখে দে। টুকু প্রতিবারই বলেছে, লাগবে না। তিথি বলেছে, না লাগলেও রেখে দে। টুকুর 41 টাকার মতো জমেছিল। বাকি টাকা খরচ হয়েছে গ্রিন বয়েজ ক্লাবের চাঁদায়। এই ক্লাবটা নতুন হয়েছে। ক্লাবের সেক্রেটারি বজলু ভাই। উকিল সাহেবের বাড়ির গ্যারেজে ক্লাব অফিস ঘর এবং লাইব্রেরি। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা 158। লাইব্রেরিতে ভর্তি হবার নিয়ম হলো একটা বই দিতে হবে এবং ভর্তি ফি 10 টাকা দিয়ে মেম্বার হতে হবে। মেম্বার হয়ে গেলে প্রতি মাসে চাঁদা 3 টাকা। টুকু এই লাইব্রেরির প্রথম সদস্য। শুধু তাই না, গ্রিন বয়েজ ক্লাবের মাসিক মুখপাত্র নতুন দেশের, সে একজন চিত্রকর। এই খবর টুকুদের বাসার কেউ জানে না। কেউই জানে না টুকু যে শুধু একজন চিত্রকর তাই না, সে গল্পও লেখে। একটি গল্প ইত্তেফাকের কচিকাচার আসরে ছাপা হয়েছে। গল্পের নাম রাজকন্যা চম্পাবতী। রূপকথা। রূপকথা লিখতেই টুকুর ভালো লাগে। তার মাথায় একটা জিনিসই ঘুরে বেড়ায়। ভোরবেলা যখন সে বাড়ি থেকে বের হলো, তখন তার মাথায় ছিল একটা রূপকথার গল্প, যেন সে একজন রাজকুমার। রাজপ্রাসাদ ছেড়ে বের হয়েছে। বের হবার কারণ ভয়ঙ্কর একটা দৈত্য। দৈত্যটার নাম করুবেগ। এই করুবেগ দৈত্যের ভয়ে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। একে কেউ মারতে পারছে না, কারণ করুবেগ অমর। শুধু একজন পারে করুবেগকে মারতে, আর একজন হচ্ছে সে নিজে। তবে তার জন্য তাকে সাধনা করতে হবে। 7 দিন উপবাস। উপবাসের 8ম দিনে তার কাছে আসবেন একজন দেবদূত। তিনি নরম গলায় বলবেন, হে বালক, তোমার সাধনায় তুষ্ট হয়েছি। তুমি কি চাও বৎস? 3টি বর তুমি প্রার্থনা করো। সে তখন চাইবে করুবেগকে হত্যার অস্ত্র। টুকুর উপবাসের আজ 2য় দিন। প্রথম দিন যে কষ্টটা হচ্ছিল, আজ তা হচ্ছে না। টুকুর ধারণা আগামী দিন আরও কম কষ্ট হবে। বাসায় থাকলে কষ্ট হতো। খিদের এই ব্যাপারটা বেশ অদ্ভুত। বাসায় থাকলে খিদে বেশি লাগে এবং যখন জানা যায় ঘরে খাবার নেই, তখন হঠাৎ করেই খিদের কষ্ট লক্ষগুণ বেড়ে যায়। জগৎ সংসার অন্ধকার মনে হয়। এরকম কষ্ট অবশ্যই টুকুকে খুব বেশি করতে হয়নি। এই জীবনে মাত্র 3 বার। প্রথমবার যখন ব্যাপারটা হলো, তখন কষ্টের চেয়েও বিস্ময় প্রধান হয়ে দাঁড়ালো। হঠাৎ একদিন দুপুরবেলা রান্না হলো না। টুকুর বাবা বারান্দায় বসে বারবার বলতে লাগলেন, ভেরি ব্যাড টাইম, যাকে বলে দুঃসময়। কি করা যায়? না খেয়ে থাকা তো সম্ভব হচ্ছে না। ও মিনু, করা যায় কি বলো তো? টুকুর মা রান্নাঘরে বারান্দার মোড়াতে বসা ছিলেন। সেখান থেকে তিনি তীক্ষ্ণ গলায় বললেন, তুমি কথা বলবে না? জালালউদ্দিন বিস্মিত গলায় বলল, কথা না বললে কি হবে? একটু বুদ্ধি বের করতে হবে না? চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকলে হবে? খবরদার, একটা কথা বলবে না। তোমাকে নিয়ে বড় সমস্যা হলো তো। সমস্যায় বুঝতে পারছো না। মানব জীবনের সমস্যা আসবেই। সে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় বের করতে হবে। কুল ব্রেইনে ভাবতে হবে। সমস্যার সমাধান বের করা আছে, তোমাকে ভাবতে হবে না। জালালউদ্দিন উৎসাহী গলায় বললেন, কি সমাধান? ঘরে ইঁদুর মারার বিষ আছে, ওই খানিকটা খেয়ে শুয়ে থাকো। পাগল হয়ে গেলে নাকি মিনু? পাগল হয়নি। পাগল হব কেন? আত্মহননের চিন্তা যে মাথায় এসেছে,
এটাই হচ্ছে পাগলামির সবচেয়ে বড় লক্ষণ। বড় বড় মনীষীদের কাছ থেকে আমাদের শিখতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা কথা যদি তুমি বলো, জোর করে তোমাকে বিষ খাইয়ে দেব। সবসময় ফাজলামি। জালালউদ্দিন চুপ করে গেলেন। টুকুরও ভয় করতে লাগলো। মার চেহারা কেমন যেন অন্যরকম হয়ে গেছে, রূপকথার ডাইনিদের মতো। হিরু বাড়ি এলো সন্ধ্যার আগে, মুখ ভর্তি পান, হাতে সিগারেট। দুপুরে বাড়িতে খাওয়া হয়নি শুনে সে চোখ কপালে তুলে বলল, বিগ প্রবলেম মনে হচ্ছে। জালালউদ্দিন বললেন, তোর কাছে টাকা পয়সা কিছু আছে নাকি রে হিরু? আমার কাছে টাকা পয়সা থাকবে কেন? কিছুই নেই। বিশ্বাস না হয় পকেটে হাত দিয়ে চেক করতে পারো। 5 টাকা ছিল, 1 প্যাকেট সিগারেট কিনে ফেললাম। জালালউদ্দিন ক্লান্ত গলায় বললেন, দেখি একটা সিগারেট দে। সিগারেটের খিদে নষ্ট করার ক্ষমতা আছে। জালালউদ্দিন বসে বসে সিগারেট টানতে লাগলেন। তার সামনেই বসলো হিরু। কিছুক্ষণ পর সে বড় বড় নিঃশ্বাস ফেলছে, কপালের রগ টিপে ধরেছে। তার ভাবভঙ্গি দেখে জালালউদ্দিন বলতে বাধ্য হলেন, এত চিন্তা করিস কেন? এত চিন্তার কি আছে? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ স্বয়ং। সেই রিজিক নিয়ে বেশি চিন্তা করার মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস না করা, মহাপাপের শামিল। আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রেখে তিনি হিরুর কাছ থেকে নিয়ে পরপর 3টা সিগারেট খেয়ে ফেললেন। আশ্চর্যের ব্যাপার, দেখা গেল স্বয়ং আল্লাহ জালালউদ্দিনের বিশ্বাসের মর্যাদা রাখলেন। মিনু কোনো এক গভীর গোপন থেকে গলার একটা হার বের করলেন। কি করে এটা অবশিষ্ট রয়ে গেল কে জানে। 2 ভরি থেকে 2.5 ভরির মতো ওজন। জালালউদ্দিন একগাল হাসলেন, হৃষ্টচিত্তে বললেন, কি বলেছিলাম না, সব সমস্যার সমাধান আছে, বিশ্বাস তো করো না। হিরু গয়না নিয়ে বেরুলো। আগেরগুলো তার হাতে বিক্রি হয়েছে। তার নাকি কোন এক চেনা জানা দোকান আছে, ভালো দাম দেয়, খাদের জন্য কিছুই কাটে না। জালালউদ্দিন বললেন, ওই সঙ্গে সপ্তাহের বাজারটা করে আনবি, বুঝলি? চাল, ডাল, চা, চিনি। নোনা ইলিশ পাস কিনা দেখবি। কচুর লতি দিয়ে নোনা ইলিশের কোনো তুলনা হয় না, একেবারে বেহেস্তিখানা, বুঝলি? হিরু গয়না নিয়ে বেরুলো আর ফিরল না। বেঞ্চে শুয়ে শুয়ে টুকু পুরনো কথা ভাবছে। ভাবতে বেশ মজাই লাগছে। হিরু ভাইয়ার না ফেরায় বাবা ওই রাতে কি অবাকি না হয়েছিলেন। রাত 11টার দিকে ভয় পাওয়া গলায় বললেন, ও মিনু, গয়না নিয়ে পালিয়ে গেল নাকি? মিনু সহজ গলায় বললেন, হ্যাঁ। এখন করব কি? ঘুমিয়ে পড়ো, আর কি করবে? বলো কি তুমি? মিনু সত্যি সত্যি ঘুমাবার আয়োজন করলেন। মশারি ফেলতে ফেলতে বললেন, ঘুমোতে না চাও জেগে থাকো, রিজিকের জন্য আল্লাহকে ডাকো, তিনি ব্যবস্থা করবেন। ক্ষুধার্ত মানুষ ঘুমোতে পারে না বলে যে প্রচলিত ধারণা আছে তা ঠিক না। ক্ষুধা পেটে ঘুম ভালো হয়। ওই রাতে শোয়ামাত্র টুকু ঘুমিয়ে পড়ল। রাত 3টার দিকে তার ঘুম ভাঙানো হলো। ভাত ডাল রান্না হয়েছে, আগুন গরম ভাত, ফু দিয়ে তার বাবা খাচ্ছেন। তার মুখে বিমলানন্দ। জানা গেল দুবেলার মতো খাবার ঘরে ছিল। সামনের দিন কেমন যাবে তা বোঝার জন্য মিনু এ ব্যবস্থা করেছেন। সবাই আকণ্ঠ খেলো, শুধু তিথি ভাতের থালা সামনে নিয়ে বসে থাকলো, কিছু মুখে দিল না। জালালউদ্দিন বললেন, খাচ্ছিস না কেন রে মা? তিথি বলল, রুচি হচ্ছে না বাবা, তোমরা খাও। 2-1 নলা মুখে দে, তাহলে দেখবি রুচি হচ্ছে। ডাল কাঁচামরিচ দিয়ে ডলা দে, দেখবি কীরকম টেস্ট হয়। মিনু, ওকে একটা পেঁয়াজ দাও, ঘরে পেঁয়াজ আছে না? তিথি বলল, না খাওয়ার অভ্যাস করি বাবা, সামনের দিনগুলোতে তো না খেয়ে থাকতে হবে। সে থালা সরিয়ে উঠে দাঁড়ালো। মিনু একবারও তাকে খেতে ডাকলেন না। আজ সকাল থেকে টুকুর মাথায় এসব ঘটনা ছবির মতো আসছে। পাশাপাশি আসছে রূপকথার গল্পটা। টুকুর পায়ের কাছে এক ঠোঙ্গা ঝালমুড়ি নিয়ে কি একজন এসে বসলো। টুকুর মনে হলো এ কুরুবেকের গুপ্তচর, তার সাধনা ভাঙাতে এসেছে, ঝালমুড়ির লোভ দেখাচ্ছে, যাতে সে লোভে পড়ে ঝালমুড়িওয়ালাকে ডেকে 2 টাকার মুড়ি কিনে ফেলে। একবার কিনে ফেললেই সব শেষ। কুরুবেককে হত্যা করা তখন আর সম্ভব হবে না। লোকটি একবার তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? টুকু জবাব দিল না, চোখ বন্ধ করে ফেলল। লোকটি দ্বিতীয় প্রশ্ন করল না। এ দুঃসময়ে কেউ বেশি প্রশ্ন করে না। প্রশ্ন বেশি করলেই যদি কাঁধে দায়িত্ব এসে পড়ে। দায়িত্ব খুব খারাপ জিনিস, এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। টুকু একবার ভাবলো, কেউ কি তাকে খুঁজতে বের হবে? সেই সম্ভাবনা কতটুকু? খুব বেশি না। খোঁজাখুঁজির যন্ত্রণায় কেউ যাবে না। একজন মানুষ কমে গেলেই সংসারের জন্য ভালো। তবে বজলু ভাই খবর পেলে নিশ্চয়ই বের হবেন, এবং খুঁজে বের করতে পারলে খুশি খুশি গলায় বলবেন, তুই যে ঘর থেকে পালাতে পারলি, এটা কিন্তু খুবই শুভ লক্ষণ। সব গ্রেট ম্যানরাই কোনো না কোনো দিন বাড়ি থেকে পালিয়েছেন। একমাত্র ব্যতিক্রম রবি ঠাকুর। বাড়ি থেকে পালাননি বলেই তার লেখায় পুতু পুতু ভাবটা বেশি। বাড়ি থেকে পালালে অভিজ্ঞতা হয়, নানান ধরনের মানুষের সঙ্গে মেশা যায়, গুড ম্যান, ব্যাড ম্যান, সব ধরনের মানুষ। পরবর্তী সময়ে এসব অভিজ্ঞতা কাজে লাগে। তোর জন্য এটা তো খুবই দরকার। লেখালেখির লাইনে যখন আছিস, আমাদের দেশের লেখকরা বড় হতে পারলো না কেন? অভিজ্ঞতার অভাবে। ম্যাক্সিম গোর্কির অভিজ্ঞতা কয়জনের আছে তুই বল? একজনেরও নেই। আমাদের দেশের লেখকরা কি করে?
খায় দায় ঘুমায় আর আড্ডা দেয়। এদের বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি খুব খুশি যে তোর অনেক অভিজ্ঞতা হয়ে গেল। মজার ব্যাপারটা হচ্ছে টুকুর তেমন কোনো অভিজ্ঞতা হয়নি। সে নিজের মনে সময় কাটিয়েছে, বেশিরভাগ সময় কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়েছে। কেউ তাকে বিরক্ত করেনি। শুধু একবার একটা বুড়ি তাকে বলেছে, এই শ্যামরা তোর হয়েছে কি, শরীরে কি জ্বর? বুড়ির কথায় স্নেহ মমতার লেশমাত্র নেই। টুকু সেই প্রশ্নের জবাব দেয়নি, চোখ বন্ধ করে ফেলেছে। বুড়ি আবার বলেছে, এই শ্যামরা উঠা বদেহি, তোর বাড়ি কই? টুকু বিরক্ত হয়ে উঠে গেছে। নিজের পরিবারের মানুষদের বাইরে গত 2 দিনে এই বুড়ি এবং ঝালমুড়ির ঠোঙ্গা হাতে লোক, এই দুইজনের সঙ্গেই কথা হয়েছে। বিরাট কোনো অভিজ্ঞতা নয়। সন্ধ্যা ঠিক আগে টুকু উঠে বসলো। আকাশটা অনেকখানি নেমে আছে। আকাশের রং ঘন লাল। সন্ধ্যাবেলা আকাশটা খানিকটা লাল হয়। এতটা লাল হয় নাকি? তার ধারণা হলো জ্বর খুব বেড়েছে। এতটা বাড়তে দেওয়া ঠিক হয়নি। সে উঠে দাঁড়াতে গিয়ে ঘুরে নিচে পড়ে গেল। মুড়ির ঠোঙ্গা হাতের লোকটা তাকিয়ে দেখল, কিছুই বলল না। তার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। সে ঠোঙ্গা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। স্বাভাবিকভাবে দ্রুততার সঙ্গে সে হাঁটছে, একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না। দিনকাল বদলে যাচ্ছে। কেউ এখন আর বাড়তি ঝামেলায় যেতে চায় না। 6 দেখতে দেখতে 6 দিন কেটে গেল। টুকুর খোঁজ নেই। মিনু প্রায় দুপুরবেলা নিজেই ছেলেকে খুঁজতে বের হন। কাউকে তা বলেন না। টুকুর প্রসঙ্গে কোনো রকম কথাবার্তায় তিনি অংশগ্রহণ করেন না, যেন টুকু নামের কেউ ছিলই না। এ কদিন তিথি টুকুর প্রসঙ্গ তোলেনি, আজ তুলল। হিরুকে বলল, থানায় খবর দিয়েছিস? হিরু অত্যন্ত বিস্মিত হয়ে বলল, না। না কেন? আরে থানায় খবর দেওয়া হবেটা কি? নাথিং, কিচ্ছুই হবে না। উল্টো শালাদের টাকা খাওয়াতে হবে। টাকা খাওয়াতে হবে কেন? পুলিশের কাছে যাবে আর টাকা খাওয়াবি না? এটা একটা কথা হলো নাকি? পুলিশের সম্পর্কে তুই কিছুই জানিস না। থানায় খবর দেওয়ার ব্যাপারটা তুই ফরগেট করে ফেল। আমরা কিছুই করব না, হাত গুটিয়ে বসে থাকবো? তোকে এনে চিন্তা করতে হবে না, ব্যবস্থা নেওয়া হয়েছে। কি ব্যবস্থা? ওইসব জেনে তুই কি করবি? আমার উপর ছেড়ে দে। তোর উপর ছেড়ে দিয়ে তো অবস্থা। হিরু কোনো উত্তর না দিয়ে খাওয়া শেষ করে উঠে গেল। হাত মুখ ধুয়ে তাকে এখন সিগারেট কিনতে যেতে হবে। টুকু না থাকায় এই একটা সমস্যা হয়েছে। ছোট ছোট কাজে নিজেকেই যেতে হচ্ছে। ভরা পেটে হাঁটতে ভালো লাগে না। টুকুকে নিয়ে যে তিথি চিন্তা করছে, এতেও সে বেশ মজা পাচ্ছে। পীর সাহেবের কথা মতো 10 দিনের দিন টুকুর ফিরে আসার কথা। আসবে সেটা তো প্রায় নিশ্চিত। কাজেই ছোটাছুটি হইচয়ের কোনো দরকার নেই। সিগারেট কিনতে কিনতে হিরোর মনে হলো, আজকে একবার যাবে নাকি পীর সাহেবের কাছে, এমনি গিয়ে একটু কদমবুসি করে আসা আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মিনু বের হয়ে গেলেন। একটা ভবঘুরে কেন্দ্রের খোঁজ পেয়েছেন। পুলিশ ট্রাক ভর্তি ভিথিরি নিয়ে ওইখানে আটকে রাখে বলে শুনেছেন। কে জানে টুকুকেও রেখেছে কিনা। তিনি ফিরলেন সন্ধ্যা মেলাবার পর। ঘর অন্ধকার। বারান্দায় তার বড় মেয়ে অরুর বর আব্দুল মতিন বসে আছে। রাগে মিনুর গা জ্বলে। এই ছেলেকে দেখলেই তার এরকম হয়। আব্দুল মতিনের হাতে সিগারেট। শাশুড়িকে দেখে সিগারেট লুকাবার একটা ভঙ্গি করে উঠে এলো। সিগারেট হাতেই পা ছুঁয়ে সালাম করলো। কেমন আছেন আম্মা? মিনু শুকনো গলায় বললেন, তুমি এলে কখন? 4টার সময়। দেখি কেউ নাই। তখন থেকে একলা একলা বসে আছি। বাসার আর লোকজন কোথায়? জানি না কোথায়। আব্দুল মতিন বিস্মিত গলায় বলল, ঘর খালি রেখে সব চলে গেছে? কি আশ্চর্য ব্যাপার। যে তালা দিয়েছেন এটা তো আম্মা বাতাস লাগলেই খুলে যাবে। খুলে গেলে কি আর করার, ঘরে আছেই বা কি যে সিন্ধুকে তালা লাগাতে হবে। ওরু কেমন আছে? আছে মোটামুটি। মোটামুটি কেন? আরেকটা সন্তান হবে, এই জন্য শরীরটা একটু ডাক্তার বলেছে রক্তের অভাব, আয়রন ট্যাবলেট দিয়েছে, ওই খাচ্ছে দিনে 3টা করে। তুমি ঢাকায় এসেছো কি জন্য? কোনো কাজে না এমনি? বিনা কাজে কি আর আম্মা আমার মতো মানুষ আসা যাওয়া করতে পারে? ঢাকা কুমিল্লা যেতে আসতে 50 টাকা খরচা। কাজে এসেছি। কাজটা কি? জি বলবো। একটু চা দিতে পারবেন? গত রাতে 1 ফোঁটা ঘুম হয় নাই। শরীরটা একবারে হয়ে গেছে। গোসল করব ভেবেছিলাম, বাথরুমে দেখি সাবান নাই। কি আর করবে, সাবান ছাড়াই গোসল করো। মিনু রান্নাঘরে ঢুকে গেলেন। ঘরে কিছুই নেই, শুধু চা দিতে হলো। তার জন্য মিনু কোনো রকম সংকোচ বোধ করলেন না। মতিন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, টাকাটার জন্য আসলাম আম্মা, বিপদে পড়েছি। যার টাকা তাকে দিতে হয়, রোজ টাকাটা দিচ্ছে। মিনু বিস্মিত হয়ে বলল, কিসের টাকা? ওই যে গত মাসে হিরু গিয়ে নিয়ে আসলো। হিরু টাকা নিয়ে এলো? কিসের টাকা? আব্বার চোখ অপারেশনের টাকা। আমার হাত তখন একেবারে খালি। তা ওরু এমন কান্নাকাটি শুরু করলো, আমি আর কি করব, ধার করে জোগাড় করলাম। এমনিতে তো কেউ টাকা ধার দেয় না, সুদ কবুল করে ধার। তাও ভাবলাম কি আর করার, চোখ বলে কথা। কত টাকা? মতিন অবাক হয়ে বলল,
কত টাকা আপনি জানেন না? মিনু বিরক্ত গলায় বললেন, জানলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? জানি না বলেই তো জিজ্ঞেস করছি। কত টাকা এনেছে? ২,০০০। ২,০০০? কি সর্বনাশ! বলো কি তুমি? আপনি কিছুই জানেন না? এ তো দেখি আরেক মুসিবত হয়ে গেল। হিরো মনে হচ্ছে ফটকি মেরে টাকাটা নিয়ে এসেছে। এখন কি করি আমি? হিরো আসুক, হিরোকে বলো। যাকে টাকা দিয়েছো তার হাত ধরে টাকা আদায় করো। আমার কাছে কি? আপনার কাছে কি মানে? এসব আপনি কি বলছেন আম্মা? সত্যি কথাই বলছি। হিরোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ তো বিরাট সমস্যায় পড়লাম। হিরোকে কি আমি টাকা দিয়েছি নাকি? টাকা দিলাম আপনাদের। রাত ১০টার ট্রেনে ফিরবো। এর মধ্যে যে করে হোক একটা ব্যবস্থা করেন। পুরোটা না দিলেও অন্তত ১,০০০ খানিক দেন। নয়তো বিরাট বেইজ্জত হব। বললেই তো হবে না। টাকা পাবো কোথায়? টাকার গাছ তো বাবা পুঁতি নাই। সংসারের হাল অবস্থা তো জানো। জেনে শুনে এরকম একটা অবুঝের মতো কথা বললে হবে নাকি? আমি কি অবুঝের মতো কথা বললাম? পুরো বেইজ্জত লোকের সামনে। না হয় শ্বশুরবাড়ির জন্য খানিকটা বেইজ্জত হলেই। আম্মা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। মিনু ক্লান্ত গলায় বললেন, এ টাকার আশা তুমি ছেড়ে দাও বাবা। আব্দুল মতিন চোখ কপালে তুলে ফেলল। ছেড়ে দেব? কি বলছেন? যা সত্যি তাই বললাম। আব্দুল মতিন খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে থেকে উঠে চলে গেল। কোথায় যাচ্ছে মিনু কিছু জিজ্ঞেস করলেন না। যাক যেখানে ইচ্ছা, পুরোপুরি চলে গেলেই ভালো। তবে পুরোপুরি চলে যায়নি। হ্যান্ডব্যাগ ফেলে গেছে। হ্যান্ডব্যাগের জন্য আসবে। সম্ভবত হিরোর খোঁজে গিয়েছে। তিথি সন্ধ্যার একটু পরেই বাড়ি ফিরে দেখে হুলস্থুল কাণ্ড। দুলাভাই এবং মা দুজনে গলা ফাটিয়ে চিৎকার করছে। কি নিয়ে কথা হচ্ছে বোঝার কোনো উপায় নেই। তিথি বলল, এসব কি হচ্ছে দুলাভাই? মতিন চোখ লাল লাল করে বলল, কি হচ্ছে তুমি জানো না? জি না। বাজে কথা বলবে না। কি কি হচ্ছে তোমরা সবাই মিলে জানো। এখন ভালো মানুষ সেজেছ। ভাইকে পাঠিয়ে টাকা আনবার সময় মনে ছিল না, এখন অস্বীকার যাচ্ছ। কিছুই অস্বীকার যাচ্ছি না। আগে আপনি আমাকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলুন। এরকম রাগ করতেছেন কেন? মতিন পুরোপুরি গুছিয়ে বলতে পারল না। কথা এলোমেলো হয়ে যাচ্ছিল। তবু মূল ব্যাপারটা বোঝা যাচ্ছে। তিথি ক্লান্ত গলায় বলল, আপনার টাকা দিয়ে দেবো। একসঙ্গে সবটা না পারলেও ভাগ ভাগ করে দেবো। প্লিজ চিৎকার করবেন না। আপনার খাওয়া দাওয়া হয়েছে দুলাভাই? মতিন কি একটা বলতে গেল, বলতে পারল না। রাগে তার মুখে কথা আটকে যাচ্ছে। সে হ্যান্ডব্যাগ হাতে নিয়ে নিয়েছে। তিথি বলল, যাচ্ছেন কোথায় দুলাভাই? মেনু বললেন, যেখানে ইচ্ছা যাক, তুই কথা বলিস না। ফাজিলের ফাজিল। মতিন বাড়ি থেকে বের হবার আগে তীব্র গলায় বলল, এর ফল কিন্তু ভালো হবে না। তখন কিন্তু আমারে দুষবেন না। তিথি বলল, কাজটা কি ভালো করলে মা? দুলাভাই গিয়ে আপার উপর সুদ তুলবে। তুললে তুলুক, মুখে অ্যাসিড মারুক, গলায় দড়িতে ঝুলিয়ে দিক, যা ইচ্ছা করুক। হয়েছে কি তোমার? কিছু হয়নি। বাবা কোথায় মা? জানি না কোথায়, যাক যেখানে ইচ্ছা। তিথি একদৃষ্টিতে মাকে দেখছে। বোঝার চেষ্টা করছে যত দিন যাচ্ছে মা ততই বদলে যাচ্ছে। পরিবর্তন অতি দ্রুত হচ্ছে বলে খুব চোখে লাগছে। তিথি লক্ষ্য করলো মা শান্ত ভঙ্গিতে নিজের জন্য চা বানিয়ে জল চৌকিতে বসে খাচ্ছে। তার চেহারায় কোনো রকম বিকার নেই। ৭ জালালউদ্দিন হিরুকে নিয়ে তার পীর সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। পীর ফকিরের প্রতি তার কোনো রকম বিশ্বাস নেই, তবু এসেছেন কারণ ঘর থেকে বের হতে ইচ্ছা করছে। তার মনে ক্ষীণ আশা ছিল, যেহেতু চোখে দেখতে পান না, হিরু হয়তো একটা রিক্সা ভাড়া করবে। অন্ধবাপকে তো আর হাঁটিয়ে নেবে না। হিরু রিক্সার ধার দিয়েও গেল না। ঠেলে ঠুলে এক বাসে তুলে ফেলল। সেই বাসে গাদাগাদি ভিড়। এর মধ্যেও বসার জায়গা করে ফেলল। জানালার পাশে বসেছে এমন একজন মানুষকে খুঁজে বের করলো, যাকে দেখে মনে হয় এর হৃদয়ে দয়ামায়া আছে। অনুরোধ করলে ফেলবে না। হিরু তার কাছে গিয়ে বিনয়ে প্রায় গলে গিয়ে বলল, ব্লাইন্ড পার্সন নিয়ে এসেছি ভাই, জায়গা দিন। ব্লাইন্ড এবং সিক দুইটাই একসঙ্গে, যাহাই যায় অবস্থা বলতে পারেন। সঙ্গে সঙ্গে জায়গা হলো। হিরু বলল, থ্যাঙ্কস ভাই, মেনি থ্যাঙ্কস। হিরুর কাছে মনে হলো আজকের দিনটা খারাপ না, শুভ। পীর সাহেবের সঙ্গে দেখা হবে। সব দিন দেখা হয় না, লোকজনের ভিড় থাকে। কোনো কোনো দিন পীর সাহেব চিল্লায় বসেন। চিল্লা ব্যাপারটা কি সে জানে না, তবে তার ধারণা ব্যাপারটা খুবই জটিল কিছু। কারণ পীর সাহেব যেদিন চিল্লায় বসেন সেদিন নাকি তার খাদেমরা ইশারায় কথা বলেন। তখন কোনো রকম শব্দরব্দ করা নিষিদ্ধ। যা বাবা গিয়েছিল তাই। যাওয়া মাত্র পীর সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। যে কোনো কারণেই হোক আজকে লোকজন একেবারেই নেই। পীর সাহেব বারান্দায় বিমর্ষ মুখে একা একা বসে আছেন। অনেক দূরে দুজন বোরখা পরা মেয়ে। মেয়ে দুটো কাঁদছে। পীর সাহেব বললেন, খবর কি রে তোর? হিরু বলল, আপনার দোয়া স্যার। আমি আমার ফাদারকে নিয়ে এসেছি, আপনার খুবই ভক্ত। পীর সাহেব নিস্পৃহ গলায় বললেন, ভালো করেছিস, খুব ভালো করেছিস। ছোট ভাইয়ের ব্যাপারটাও স্যার একটু মনে করিয়ে দিতে আসলাম। খুব চিন্তাযুক্ত আছি, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। পীর সাহেব বড় করে হাই তুললেন। হিরু বাবার কানে কানে বলল, হা করে দাঁড়িয়ে আছো কেন? পা ছুঁয়ে সালাম করো। জালালউদ্দিন বিরক্ত গলায় বললেন,
পা দেখতেই পাচ্ছি না, সালাম করব কি? হিরু পীর সাহেবের দিকে তাকিয়ে হাত কচলাতে কচলাতে বলল, বাবার চোখে একটা সমস্যা আছে স্যার, বলতে গেলে ব্লাইন্ড, একটু দয়া করে যদি দেখেন। পীর সাহেব হিরুর দিকে না তাকিয়েই বললেন, চোখ ঠিক হয়ে যাবে। হিরু তার বাবার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এক কথায় ঝামেলা মিটিয়ে দিলাম, এখন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। জালালউদ্দিন বিশেষ ভরসা পেলেন বলে মনে হলো না, ফিসফিস করে বললেন, কাঁদছে কে রে? হিরু বলল, মেয়ে ছেলে কাঁদছে। ওরা কাঁদবেই, মেয়ে ছেলে মানে কান্দন পার্টি। ৮ যাদের সঙ্গে তিথির সময় কাটাতে হয় তাদের কারোর চেহারাই মনে থাকে না, যেন স্বপ্নদৃশ্য। ঘুম ভাঙলেই স্বপ্নদৃশ্যের কাঠামো মনে থাকে, কিন্তু যাদের নিয়ে দৃশ্য তাদের চেহারা মনে থাকে না। তিথি হ্যান্ডব্যাগ থেকে কার্ড বের করলো, ইংরেজিতে লেখা কার্ড, 3টা টেলিফোন নাম্বার দেয়া, বেশ পয়সাওয়ালা মানুষ নিশ্চয়ই। লোকটির চেহারা মনে পড়ছে না, লম্বা না বেটে, রোগা না মোটা কিছুই মনে নেই, তবে নার্ভাস ধরনের মানুষ এটা খুব মনে আছে। বারবার তার স্ত্রীর কথা বলছিল। স্ত্রীর নাম ফরিদা, বড় মেয়ে আজিমপুর গার্লস স্কুলে ক্লাস 7-এ পড়ে, তাও মনে আছে, কিন্তু লোকটির চেহারা মনে নেই। কার্ডে লেখা মোহাম্মদ দবিরউদ্দিন, বিএ অনার্স। কারখানার ঠিকানা এবং বাসার ঠিকানা দুটাই দেওয়া আছে। 9টা এখনো বাজেনি, এত ভোরে ভদ্রলোক নিশ্চয়ই কারখানা চলে যাননি। তাছাড়া বাসায় যাবার অন্য একটা উদ্দেশ্য আছে, অদৃশ্য চাপ সৃষ্টি করা। বাসায় গিয়ে তিথি যদি বলে, আপনি আমাকে একটা চাকরি দিবেন বলেছিলেন, তখন ভদ্রলোক হক চুকিয়ে যাবেন, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদায় করতে। চাকরির প্রসঙ্গে ভদ্রলোক হয়তো বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করছি, তুমি কাল আমার অফিসে এসো। তুমি করে নাও বলতে পারে, হয়তো আপনি করে বলবেন। না চেনার ভানও করতে পারে, তবে এই লোক তা করবে না। এ নার্ভাস ধরনের ভীতু একজন মানুষ। নার্ভাস এবং ভীতু মানুষ চট করে মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলার চেষ্টা করে, কিন্তু বলার সময় সত্যি কথাই বলে। সে যে ভুল করে সত্যি কথা বলেছে তা নিজেই বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন সে আরও নার্ভাস হয়ে যায়। তিথি নিজে মনে মনে খানিকক্ষণ হাসলো, কেন জানি তার খুব মজা লাগছে, যদিও মজা লাগার মতো কিছুই হয়নি। বাসা খুঁজে পেতে দেরি হলো না। দোতলা একটা বাড়ি, 3 তলায় কাজ চলছে। বাড়ির সামনেই ইট, সিমেন্ট, রড গাদাগাদি করে রাখা। 6-7 জন মিস্ত্রি কাজ করছে। চৌবাচ্চার মতো একটা জায়গায় চারপাশে গোল হয়ে বসে ইট পরিষ্কার করছে। ব্রাশ দিয়ে ইট ঘষে পানি ঢালছে। সেই ইট মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে দোতলার ছাদে। তিথি বলল, এটা কি দবির সাহেবের বাসা? ছুচালোদারির এক মিস্ত্রি বিরক্ত মুখে বলল, জানি না কার বাসা, আপনি জিগান গিয়া। এই বলে সে মাথা নিচু করে আরও কি যেন বলল, কোনো কুৎসিত ইঙ্গিত কিংবা কোনো অশ্লীল রসিকতা। কারণ সঙ্গী সবাই হো হো করে হেসে উঠল। দুজন আর চোখে তাকালো তিথির দিকে। মেয়ে হয়ে জন্মানোর অনেক সমস্যা। কুৎসিত ইঙ্গিত বা কুৎসিত রসিকতা সবসময় মেয়েদের নিয়েই করা হয়, পুরুষদের নিয়ে নয়। তিথি ছুচালোদারির মিস্ত্রির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, তুমি কি বললে? মিস্ত্রি এই ধরনের প্রশ্নের জন্য তৈরি ছিল না, সে আমতা করতে লাগলো। তিথি বলল, তোমার দাড়ি ধরে আমি তোমাকে পানির মধ্যে চুবিয়ে ধরবো, বুঝতে পারছো? মিস্ত্রিদের কেউ তখন কথা বলল না, তারা ইট পরিষ্কারের ব্যাপারে এখন অতিরিক্ত মনোযোগী। ওদের একজন লজ্জিত গলায় বলল, কিছু মনে লয়েন না আফা, এটা দবির সাহেবের বাসা, ডাইন দিকে যান। তিথি এগিয়ে যাচ্ছে। দাড়িওয়ালা মিস্ত্রিটি কি বলছিল কে জানে, তা জানতে ইচ্ছা করছে। অনেক কিছুই আমাদের জানতে ইচ্ছা করে, শেষ পর্যন্ত জানতে পারি না। এটা একদিক থেকে ভালো, সবচেয়ে সুখী মানুষ তারাই যারা সবচেয়ে কম জানেন। এটা তিথির বাবা জালালউদ্দিন সাহেবের কথা। জালালউদ্দিন সাহেব এক সময় দার্শনিকের কথাবার্তা বলতেন, এখন বলেন না। তার এখন সব কথাই নিজের চোখ এবং খাদ্যদ্রব্য নিয়ে। আজও তিথির বেরুবার সময় অনেকক্ষণ বকবক করলেন, একজন বড় চোখের ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেত মা। বা চোখটায় এখন একেবারে কিছু দেখতে পাই না, আগে কিছুটা দেখতাম। হিরুর পীরের কাছে যাওয়ার পর থেকেই একেবারে সারে সর্বনাশ। এই দেখ, ডান চোখ বন্ধ করে তোর দিকে তাকাচ্ছি, তাও দেখছি না, কিচ্ছু না, অন্ধকার। ওই শালা পীরের কাছে যে কেন গেলাম? ডানটা কি ঠিক আছে? এখনো আছে, কিন্তু বেশি দিন থাকবে না, একটা গেলে অন্যটা যাই, এইটাই নিয়ম। তিথি অন্যমনস্ক স্বরে বলল, তুমি দেখি অনেক নিয়ম কানুন জানো। তার উত্তরে জালালউদ্দিন কিছু বলেননি, অদ্ভুত চোখে মেয়ের দিকে তাকিয়েছেন। তিথি বলেছে, সামনের সপ্তাহে একজন বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। দেরি হয়ে যাবে তো? দেরি হলেও কিছু করার নেই, হাত খালি, বিনা পয়সায় তোমাকে দেখবে না, নগদ 100 টাকা দিতে হবে। জালালউদ্দিন নিচু গলায় বললেন, আমার কাছে কিছু আছে। তিথির জন্য এই খবরটা অবাক হবার মতো। রান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, এমন দিনও তাদের গেছে। জালালউদ্দিন শব্দ করেননি, শুকনো মুখে উপোস দিয়েছেন, অথচ তার কাছে টাকা ছিল। তিথি বলল, কত টাকা আছে?
তিনি জবাব দেননি, চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। একটা হাত একবার ডান চোখের সামনে ধরছেন, একবার বাঁ চোখের সামনে। তিথি বলল, কত টাকা বলো, আমি তো নিয়ে যাচ্ছি না। আছে কিছু। সেই কিছুটা কত? এই ধর সপাচেক। এতগুলো টাকা নিয়ে ঘাপটি মেরেছিলে? তুমি তো বেশ মজার মানুষ বাবা। দাও আমাকে 100 টাকা ধার দাও, ভয় নেই, ফিরিয়ে দেবো। তিনি না শোনার ভান করলেন। খাট থেকে নেমে হাতড়ে হাতড়ে রওনা হলেন বাথরুমের দিকে। তিথি বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত তিনি বেরোলেন না। 13-14 বছরের রোগা একটা মেয়ে দরজা খুলে দিল। মেয়েটির চেহারা খুব মায়া করা, ভারী কোমল চোখ, গোলাকার মুখ, কেউ যেন কাটা কম্পাস দিয়ে মুখ এঁকেছে। পাতলা ঠোঁট, এত পাতলা যে মনে হয় তীক্ষ্ণ চোখে তাকালে রক্ত চলাচল দেখা যাবে। দবির সাহেবের বাসা? জি। উনি আছেন? জি, গোসল করছে। কে হন তোমার? আমার বাবা। আমি উনার সঙ্গে দেখা করতে এসেছি। বসুন, বাবা বের হলে বলবো। উনার বের হতে অনেক দেরি হয়। তোমার নাম কি? অজান্তা। বাহ, খুব সুন্দর নাম তো। আমার ভালো নাম খুবই খারাপ। ভালো নাম কি? অজান্তা কিছুই বলল না। আগ্রহ নিয়ে তিথিকে দেখছে। মনে মনে বলছে, এই মেয়েটার গলার স্বর এত মিষ্টি কেন? শুধু শুনতে ইচ্ছা করে। তার একটু মন খারাপও হলো। অজন্তার ধারণা তার গলার স্বরটা খুবই বাজে, কর্কশ, কানে লাগে। এই জন্য বাইরের মানুষের সামনে সে কথাবার্তা একবারে বলে না। তবু এ মহিলাটির সঙ্গে সে অনেক কথা বলে ফেলেছে। এখন তার মন খারাপ লাগছে। তার ধারণা এ মহিলা মনে মনে বলছে, অজান্তা মেয়েটা এত সুন্দর, কিন্তু তার গলার স্বর এমন কাকের মতো কেন? তিথি বলল, তোমার কি আজ স্কুল নেই? কিসের ছুটি? এসএসসি পরীক্ষার ছুটি। আমাদের স্কুলে সিট পড়েছে। তুমি ক্লাস 7-এ পড়ো, তাই না? অজান্তা অবাক হয়ে বলল, কি করে বুঝলেন? তিথি হাসি মুখে বলল, চেহারা দেখে আমি অনেক কিছু বুঝতে পারি। এখন যাও, দেখো তোমার বাবা বের হয়েছেন কিনা। বের হননি। কি করে বুঝলে? বাথরুমের দরজা খুলেই তিনি আমাকে ডাকেন লেবু শরবত দেওয়ার জন্য। গোসল শেষ করে তিনি 1 গ্লাস লেবু শরবত খান। ভিটামিন সি আছে শরবতে। বেশি করে ভিটামিন সি খেলে মাথার চুল ওঠে। তিথি হেসে ফেলল। অজান্তা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। নিজের ওপর তার খুব রাগ লেগেছে। কাকের মতো গলায় সে এতক্ষণ ধরে কথা বলছে, কি লজ্জা! জিভ কেটে ফেলে বেশ হতো। ভেতর থেকে ভারী গলা ভেসে এলো, অজু, মা অজু। অজান্তা মুখ কালো করে বলল, বাবা আমাকে আদর করে অজু বলে ডাকেন। কি বিশ্রী যে লাগে শুনতে। দবির সাহেব খালি গায়ে, শুধু একটা ভেজা গামছা জড়িয়ে বসার ঘরে ঢুকতেই পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। তিথি উঠে দাঁড়ালো। তিনি ভাঙা গলায় বললেন, বসো বসো বসো। তিথি বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার নাম মনে আছে আপনার? না, নাম মনে নেই। আমার কোনো মানুষের নাম মনে থাকে না, চেহারা মনে থাকে। একবার কাউকে দেখলে সারা জীবন মনে থাকে। তুমি বসো, আমি একটা শার্ট গায়ে দিয়ে আসছি। আমি কি আপনাকে কোনো অস্বস্তিতে ফেলেছি? তা তো কিছুটা। কি জন্য এসেছো? আপনি আমাকে আসতে বলেছিলেন। আমি আসতে বলেছিলাম? বলো কি? একটা কার্ড দিয়েছিলেন, সেখান থেকে ঠিকানা পেলাম। ও আচ্ছা আচ্ছা। বলেছিলেন আমাকে একটা চাকরি জোগাড় করে দেবেন। চাকরি? চাকরি আমি কোথায় পাবো? তা তো জানি না। আমাকে আসতে বলেছিলেন, তাই চলে এসেছি। যেতে বললে চলে যাব। না না, বসো, একটু বসো, চা খাও। আমি একটা শার্ট গায়ে দিয়ে আসছি। ঘরে কোনো কাজের লোক নেই। 4 জন ছিল, গত সোমবার একসঙ্গে 4 জনকে বরখাস্ত করেছি। 24 ইঞ্চি একটা কালার টিভি চুরি করেছে। ওদের সঙ্গে যোগাযোগ ছাড়া সেটা সম্ভব না। আমার ধারণা ওরা ধরাধরি করে টিভিটা চোরের রিকশায় তুলে দিয়ে এসেছে। আই এম পজিটিভ। দবিরুদ্দিন শার্ট গায়ে দেওয়ার জন্য দোতলায় চলে গেলেন। তার ঘর তার স্ত্রী ফরিদার ঘরের পাশে। এক সময় তারা দুজন এক খাটে ঘুমোতেন। এখন তা সম্ভব না। ফরিদার গায়ে একটু হাত রাখলে সে ব্যথায় নীল হয়ে যায়। দীর্ঘদিন বিছানায় শুয়ে থেকে তার পিঠে দগদগে ঘা হয়েছে। সেখান থেকে কটু গন্ধ আসে। দবিরুদ্দিন সেই গন্ধ সহ্য করতে পারেন না। সমস্ত শরীর পাক দিয়ে ওঠে। মনে হয় বমি করে ফেলবেন। বহু কষ্টে বমির চাপ সামলাতে হয়। সামলাতে না পারলে খুব খারাপ ব্যাপার হবে। ফরিদা মনের কষ্টে মরে যাবে। দবির ফরিদার ঘরের পাশ দিয়ে যাবার সময় থমকে দাঁড়ালেন। সকালবেলার এই সময়টা সে আচ্ছন্ন অবস্থার মধ্যে থাকে। কিছু জিজ্ঞেস করলে কথা বলে না, তাকায় না পর্যন্ত। কথা বলতে শুরু করে বিকালের দিকে। আজ অন্যরকম হলো। ফরিদা ক্ষীণ কণ্ঠে ডাকলেন, এই শোনো। দবিরুদ্দিন ঘরে ঢুকলেন। দরজার ওপাশ থেকে বললেন, কি? ওই মেয়েটা কে? কোন মেয়েটা? ফরিদা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যার সঙ্গে এতক্ষণ কথা বললে। দবিরুদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফরিদা বললেন, মেয়েটাকে আমার এখানে একটু আসতে বলো, আমি কথা বলবো। তিথি অনেকক্ষণ কিছুই দেখতে পেল না। জানালা ভারী পর্দায় ঢাকা।
ঘরের 3টি দরজার 2টিই বন্ধ, যেটা খোলা সেটাও জানালার মতোই ভারী পর্দা। অন্ধকারে চোখ শুয়ে আসার আগেই তিথি শুনল কেউ একজন তীক্ষ্ণ গলায় বলছে, ভেতরে এসে দাঁড়াও, পর্দা ধরে দাঁড়িও না, পর্দার কাঠ আলগা হয়ে আছে, মাথার উপর পড়বে। তিথি খানিকটা এগুতে ভয় লাগছে, কোনো কিছুর সঙ্গে হয়তো ধাক্কা লাগবে। তোমার বাঁদিকে চেয়ার আছে, তুমি চেয়ারে বসো। সে বসল না, দাঁড়িয়ে রইল। চোখে অন্ধকার শুয়ে গেছে। ঘর দেখা যাচ্ছে, পুরনো আমলের পালঙ্ক দেখা যাচ্ছে, পালঙ্কে শুয়ে থাকা মহিলা দেখা যাচ্ছে। খুব রুগ্ন মানুষকে আমরা কঙ্কাল বলি, এ মহিলাটি তাও নয়। তার কঙ্কালও যেন শুকিয়ে ছোট হয়ে গেছে, হাঁটু পর্যন্ত চাদরে ঢাকা, মাথার ওপর স্লথ গতিতে একটা ফ্যান ঘুরছে। ঘরের ভেতরে চাপা এক ধরনের গন্ধ। বসতে বললাম, বসছো না কেন? তিথি বসল, তাকিয়ে রইল দেয়ালের দিকে। ফরিদা বললেন, চেয়ারটা ঘুরিয়ে বসো, তোমার মুখ দেখতে পারছি না। তিথি চেয়ার ঘুরিয়ে বসল। তোমার চেহারা তো বেশ ভালো, বেশ্যাদের এত সুন্দর চেহারা থাকে জানতাম না। আমি শুনেছি ওদের শরীর ভালো থাকে, চেহারা ভালো থাকে না। তিথি তাকিয়ে রইল, কিছু বলল না। তোমাকে বেশ্যা বলায় রাগ করলে নাকি? ও আমাকে তোমার বিষয়ে বলেছে, ও আমাকে সবকিছুই বলে, কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। আপনি মনে হচ্ছেন খুব ভাগ্যবতী। ঠাট্টা করলে নাকি? তিথি কিছু বলল না। ফরিদা বললেন, আমি অবশ্য শুনেছি তোমার মতো মেয়েরা খুব ঠাট্টা তামাশা করতে পারে। আমাদের সম্পর্কে এত খবর জানলেন কিভাবে? ইচ্ছে করলে জানা যায়, একে ওকে জিজ্ঞেস করে জেনেছি। তিথি বলল, আপনার কথা কি শেষ হয়েছে? আমি এখন উঠব? না, বসো, আরো খানিকক্ষণ বসো। তোমার কাজের ক্ষতি হলো, বসো, আমি পুষিয়ে দেব। কিভাবে পুষিয়ে দিবেন? ঘন্টা হিসেবে টাকা দেবেন? হ্যাঁ দেব, তুমি বসো। চা খেয়েছো তুমি? চা দিয়েছে? না দেয়নি। চা খেলে আপনার কাপ নোংরা হয়ে যাবে না? হবে, আমার এত সূচিবায়ু নেই। আচ্ছা তুমি বলো, ও তোমার সঙ্গে কি কি করেছিল? আপনার স্বামী আমার সঙ্গে কি কি করেছিল তা শুনতে চান? হুম। উনি আপনাকে কিছুই বলেননি? বলেছে, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলো। আমি তোমাকে টাকা দেব। এটা বলার জন্য আপনি আমাকে টাকা দেবেন? হ্যাঁ দেব। ও ভীষণ লাজুক। ওর মতো লাজুক একটা মানুষ তোমার মতো সুন্দরী একটা মানুষের সঙ্গে কি করলো তাই জানতে চাই। আপনিও তো একসময় সুন্দরী ছিলেন, আপনাকে নিয়ে উনি কি কি করেছিলেন? আমি আর তুমি কি এক হলাম? এক না, আমাদের দুজনেরই শরীর তো একই রকম, তাই নয় কি? আমার মতো মেয়েরা ফাজিলও হয়, এই খবরটা বোধ হয় আপনি জানেন না। অন্য মেয়েদের সঙ্গে আমরা খুব ফাজলামি করি, আবার ছেলেদের সঙ্গে মধুর ব্যবহার। এখান থেকে যাবার সময় আমি কি করব জানেন? আপনার মুখে থুতু দিয়ে যাব। আপনার শরীরের যে অবস্থা, আপনি সেই থুতু মুখে মেখে শুয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবেন না। খুবই আশ্চর্যের ব্যাপার, ফরিদা এই কথায় রাগ করলেন না, বরং তার মুখের রেখাগুলো কোমল হয়ে গেল। তিনি শান্তস্বরে বললেন, তোমার নাম কি? আমার 10টা নাম আছে, আপনাকে কোনটা বলবো? সত্যিটা বলো। সত্যি নাম আমার নেই, আমার সব নামই নকল নাম। তুমি আমার উপর খুব রাগ করেছ। আমি খুবই অসুস্থ একজন মানুষ, আর অল্প কিছুদিন বেঁচে আছি। এরকম একজন মানুষের উপর রাগ করা ঠিক না। আপনার মতো রোগীরা সহজে মরে না, আপনি দীর্ঘদিন বাঁচবেন। এবারের প্রতিটি মানুষের হাড় ভাজা ভাজা করবেন। এবারের প্রতিটি মানুষ একদিন মনে মনে আপনার মৃত্যু কামনা করবে, তবু আপনি মরবেন না। ফরিদা বললেন, তুমি সত্যি কথাই বলছো। তুমি আমার আরো কাছে আসো তো, তোমাকে ভালো করে দেখি। জানালার একটা পর্দা সরিয়ে দাও, ঘর বেশি অন্ধকার হয়ে আছে। আজ এত অন্ধকার কেন বলো তো? ঝড় বৃষ্টি হবে নাকি? আকাশে কি মেঘ আছে? তিথি একটা প্রশ্নেরও জবাব দিল না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো, শান্তস্বরে বলল, যাই। ফরিদা বললেন, থুথু দিয়ে গেলে না? তিথি তার জবাব না দিয়ে নিচে নেমে গেল। দবিরউদ্দিন বারান্দায় মেয়ের মাথার চুল আঁচড়ে দিচ্ছেন। তিথি তাদের পাশ দিয়ে হেঁটে উঠোনে নামলো। দবিরউদ্দিন শঙ্কিত চোখে তাকিয়ে রইলেন, কিছু জিজ্ঞেস করলেন না। অজান্তা বাবাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে কে বাবা? দবিরউদ্দিন মেয়ের প্রশ্নের জবাব দিতে পারলেন না। কিছু একটা বলতে গেলেন, গলা দিয়ে শব্দ বের হলো না, গলার মধ্যে আটকে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম এর 2য় পর্ব। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।